5ই মে খুব, খুব, খুব ইম্পোর্টেন্ট একটা একটা দিন। এবং এখানে কতজন মারা গেছে এটা নিয়ে লুকাচুরি। এত বড় একটা অপারেশনে নাকি কেউই মারা যায়নি। পরবর্তীতে বলেছে কিছু মানুষ মারা গেছে। অধিকারের আপনি দেখেছেন অধিকার একটা লিস্ট দিয়েছিল। লুকাচুরি কেন? যদি দেশের কারণে এখানে আমাদের দেশের সার্বভৌমত্বের কারণে দেশের সরকারকে অস্থিতিশীল করা হচ্ছে, সব মিথ্যা কথা। পাকিস্তানি সেনাবাহিনী কি এখন আছে বাংলাদেশে? নাকি অন্য কোন দেশের সেনাবাহিনী আছে? তাহলে নিজের দেশের পুলিশ বাহিনী, নিজের দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে গিয়ে তো গুলি করতে পারে না। সীমান্তে বিএসএফ এর গুলি খেয়ে মারা যায়। আমাদেরকে ইন্নালিল্লাহ পড়তে হয়। নিজের দেশের নিরস্ত্র জনগণের উপরে কিভাবে গুলি চালানো কি হয়েছিল সেটা অবশ্য বাংলাদেশের সবাই মোটামুটি জানে। একটা সাধারণ একটা সমাবেশ বা একটা অবস্থান ধর্মঘট উনারা ২ দিন ধরে করছিলেন। তারপরে উনারা রাত্রে ওখানে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকার মতিঝিল শাপলা চত্বর বন্ধ করে উনারা ছিলেন ওখানে। কি হয়ে গেল সেদিন হঠাৎ করে এই নিরস্ত্র জনগণ মাদ্রাসার সি আমাদের খুব একেবারে অপ্রাপ্তবয়স্ক ছেলে ছেলেই বেশি এখানে মাদ্রাসা এবং এতিমখানা যে ছেলেরা আছে, কওমি মাদ্রাসার আন্ডারে যেসব এতিমখানা আছে, তারা এখানে গিয়েছিল। তাদের কাছে কোনো অস্ত্র-শস্ত্র লাঠিসোঁটা আমরা দেখিনি। এরকম কোনো সংঘাতও কোনো জায়গায় পরিলক্ষিত হয়নি। শান্তিপূর্ণভাবে তাদের এটা ছিল। শুধু তারা অবস্থান নিয়েছিল ১৩ দফা দাবিতে। এই ১৩ দফা দাবিগুলো সবগুলো ছিল ইসলাম সংশ্লিষ্ট। নারী নীতি, তারপরে আপনার শিক্ষানীতি, ব্লগারদের এই যে নবী রাসূলদের এবং ইসলামের অবমাননার ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এইসব আ প্রায় প্রত্যেকটা দাবি কিন্তু জনদাবি। এগুলি যদি আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে দাবি, আর না হলে তো সরকার তো পাত্তা দেয় না। কেন? আমি আজকে প্রশ্ন রাখতে চাই, কেন সেদিন রাতে এ ধরনের একটা মিলিটারি অপারেশন করা হলো? আমি আপনাদের এই প্রসঙ্গে এই সরকারের, একই সরকারের মাত্র ৪ বছর আগের, কিছু আগে ৪ বছরের কিছু আগের ঘটনা ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি তাদের যে কার্যকলাপ, তাদের যে রিঅ্যাকশন আমাদের পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সময়, বিদ্রোহের সময় তথাকথিত বিদ্রোহ বলে ওরা, পরিকল্পিত হত্যাকাণ্ড। যেখানে আমার ৫৭ জন কলিগকে নৃশংসভাবে হত্যা করে কেটে টুকরা, টুকরা করা হয়। ২ দিন ব্যাপী সেখানে আমাদের হত্যাযজ্ঞ চালানো হয়। সেটার সাথে আমি রিলেট করতে চাই। সেইখানে শেখ হাসিনা সরকার এই একটা মিলিটারি বিষয়ে উনারা সিভিল সলিউশন এ গিয়েছেন। উনারা বলেছেন ঢাকার প্রাণকেন্দ্রে এখানে মিলিটারি অ্যাকশন নিলে, সেনা অভিযান চালালে, হেলিকপ্টার থেকে প্যারাসুট টোপার নামালে এখানে জানমালের ক্ষয়ক্ষতি বেশি হতে পারে। এইজন্য আমরা এটাকে নেগোসিয়েশন এর মাধ্যমে উনি তারপরে সেই মির্জা আজম তাদেরকে দিয়ে উনি নেগোশিয়েট করালেন। দিনব্যাপী তারা খানা-দানা খেল সেরাটন থেকে এবং তারা কিন্তু অলরেডি এই সেনা অফিসার গুলোকে মেরে ফেলেছে। তো মিলিটারি সলিউশন এ ইয়েতে আপনি সিভিল সলিউশন দিলেন। দিয়ে এই দুর্ঘটনাতে আপনি সহায়তা করলেন। তার ঠিক ৪ বছর পরে একটা সিভিলিয়ান ম্যাটার এ কেন আপনাকে মিলিটারি অ্যাকশন নিতে হলো? একই সরকারের ২ এ নীতি কেন? এই জবাব কিন্তু তারা দিতে পারেন না। আমি আরো কয়েকবার প্রশ্ন করেছি, করেই যাচ্ছি, করে যাব। কেন? কেন সেদিন রাতের আঁধারে লাইট নিভিয়ে দিয়ে ১০ থেকে ১২,০০০ র‍্যাব এবং বিজিবি এবং তারা ৩ থেকে ৪ লক্ষ রাউন্ড গুলি খরচ করে, সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ২ টো টেলিভিশন তখন লাইভ চলছিল। যেহেতু উনারা ওখানে বসে আছেন, চিঁড়ামুড়ি নিয়ে বসে আছেন, উনারা যাবেন না। উনাদের এখানে ছোট বক্তারা বক্তব্য দিচ্ছেন, বলছেন, কথা বলছেন, মাইক চলছে। উনারা এখানে কেন এই অপারেশনটা করতে হলো এভাবে? কি এমন ক্ষতি হতো যদি তারা ওখানে অবস্থান করত রাত্রে? বা কেন নেগোসিয়েশন করা গেল না? কেন আ বা মাওলানা শফিকে এখান থেকে হেলিকপ্টারে করে বিকাল সন্ধ্যার সময় উঠিয়ে নিয়ে গেলেন। মাওলানা শফির যে ভাতিজা আছে, ওনার সম্পর্কিত ভাতিজা হাসান মাহমুদ, এখন যিনি বোধহয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার এবং এই হেফাজতের সমস্ত ঘটনার নাটের গুরু কিন্তু। ওয়ান অফ দ্যা মেইন কালপ্রিট উনি। উনাকে দিয়ে কিন্তু এই নেগোসিয়েশনটা করে তার চাচাকে ওখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। যে আপনি অসুস্থ ফিল করছেন বলে আপনি এখান থেকে চলে যান। আমরা নেগোশিয়েট করব। তো উনি যখন এখান থেকে চলে যান, তখন কিন্তু তাদের অপারেশনাল প্ল্যানটা ওপেন হয়ে যায়। যে তারা এখানে কিছু করবে। তখন টু লেট হয়ে গেছে কিন্তু। তখন আর ওরা কিন্তু এখান থেকে সরে যেতে পারেনি। আর কেউ ভাবতে পারেনি। কেউ ভাবতে পারেনি এই ধরনের একটা নিরস্ত্র মানুষের উপরে এভাবে গুলি, সাউন্ড গ্রেনেড, আপনার এই টিয়ার গ্যাস, আপনার ওয়াটার ক্যানন সবকিছু ব্যবহার করে এদেরকে এভাবে থেকে উঠাবে। কেউ ভাবতে পারেনি। তাই যখন এই ঘটনাটা হয়েছে দিগন্ত টেলিভিশন জামাতের
মালিকানাধীন এবং ইসলামিক টেলিভিশনের মালিক ছিল বেগম খালেদা জিয়ার ভাই মেজর সাইদ ইস্কান্দার। তো এই ২ টা টেলিভিশন লাইভ করছিল এবং খুব ভালো টেলিভিশন ছিল দুটোই। দুটোই ইসলামিক ভাবধারার টেলিভিশন ছিল। ২ টা লাইভকে কেন সাথে বন্ধ করে দেয়া হলো? সাথে সে তারপর থেকে সে টেলিভিশনগুলোকেও বন্ধ করে দেয়া হলো। সেই ফুটেজের কিছু অংশ কিন্তু বাইরে চলে এসছে। মেক্সিমাম ফুটেজ কিন্তু আসতে দেয়নি ডিজিএফআই, আটকিয়ে ফেলেছে। তাহলে আমরা দেখতে পারতাম সেদিন কি হচ্ছিল সেখানে এক্সাক্টলি। এই যে প্রশ্নগুলি আমরা করছি, এগুলির উত্তর কিন্তু আমরা একদিন বের করব। আমরা পাবো। তো জনসাধারণকে আমি আশ্বস্ত করতে চাই যে ২ টা ঘটনার জন্য শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ ছিল, মইনু আহমেদ তখন ছিল না। তখন ছিল সেনাপ্রধান মইনু আহমেদ ছিল, নতুন সেনাপ্রধান এসেছিল। এবং আজিজ আহমেদ তখন ছিলেন বিডিআর প্রধান। তারপরে বেনজির আহমেদ ছিল ঢাকা পুলিশ কমিশনার। এই প্রত্যেকটা লোক কিন্তু ৫ই মের ফসল। ৫ই মের এই তাদের কর্মতৎপরতা এবং তাদের পারফরম্যান্স এর উপরে তাদের কিন্তু জীবনের পরবর্তী অংশ, পরবর্তী জীবনে তাদের যে প্রমোশন এবং তাদের যে অবস্থান নির্ধারণ হয়ে যায়। এই ৫ই মের এই গণহত্যা করার কারণে তারা প্রত্যেকে শেখ হাসিনার সরকারের সব লেভেলে পরবর্তীতে পৌঁছায়। এজন্য ৫ই মে খুব ইম্পোর্টেন্ট একটা দিন। এবং এখানে কতজন মারা গেছে এটা নিয়ে লুকাচুরি। এত বড় একটা অপারেশনে নাকি কেউই মারা যায়নি। পরবর্তীতে বলেছে কিছু মানুষ মারা গেছে। অধিকারের আপনি দেখেছেন অধিকার একটা লিস্ট দিয়েছিল ১৬৩ না কত জনের। সেই লিস্টের কারণে সেই অধিকারের সেই সাধারণ সম্পাদক উনার নামটা মুখে মনে পড়ছে না। উনাকে দীর্ঘদিন জেলে রাখা হয়। মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে। কেন এই লুকাচুরি? আমার প্রশ্ন লুকাচুরি কেন? যদি দেশের কারণে এখানে আমাদের দেশের সার্বভৌমত্বের কারণে দেশের সরকারকে অস্থিতিশীল করা হচ্ছে, সব মিথ্যা কথা। এখানে কেউ কাউকে সরকার পতনের জন্য তারা এখানে আসেনি। সরকার পতনের জন্য তো শাপলা চত্বরে আসতো না। গণভবন দখল করত, গণভবন ঘিরে ফেলত, সচিবালয় আটক করত। এগুলো তো তারা করেনি। তাদের হাতে কোনো লাঠি, সোঁটা, কোনো দাম দা কিচ্ছু আমরা দেখিনি। কেউ দেখেনি। দিনভর তারা করেছে শান্তিপূর্ণ অবস্থান। রাতেও শান্তিপূর্ণ অবস্থান করত। হয়তো পরের দিন ভোরে একটা ডিসিশন নিয়ে চলে যেত। কেন রাতের আঁধারে এত বড় একটা অপারেশন করা হলো? এবং তারপরে ফায়ার ব্রিগেডের সেই পানি দিয়ে সব রক্তের দাগ ধুয়ে ফেলা হলো সাথে সকাল পর্যন্ত। এবং আরো ইম্পোর্টেন্ট একটা সিগনিফিকেন্ট বিষয়, যখন এই ঘটনার পরে এরা যখন পালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা হেঁটে যাচ্ছে। নারায়ণগঞ্জের শিমরাইল, তারপরে আপনার যাত্রাবাড়ির মোড়, তারপরে বিভিন্ন জায়গাতে বিজিবি, পুলিশ এবং আওয়ামী লীগের হেলমেট বাহিনী কেন তাদের উপর গুলি চালায় এবং অনেক মানুষকে তারা হতাহত করে? কেন? তাহলে আপনাদের উদ্দেশ্য কি ছিল অ্যাকচুয়ালি? এদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া? নাকি এদেরকে চিরস্থায়ীভাবে মনস্তাত্ত্বিক একটা ভয় সৃষ্টি করা? যে এরকম কোন কিছু যদি আসো, তাহলে তোমাদের কিন্তু জানমালের কোন কিছু দেখা হবে না। যেখানে পাবো যাকে তাকে গুলি করা হবে। একটা স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে, পরাধীন দেশের মতো পাকিস্তানি সেনাবাহিনী কি এখনো আছে বাংলাদেশে? নাকি অন্য কোন দেশের সেনাবাহিনী আছে? তাহলে নিজের দেশের পুলিশ বাহিনী, নিজের দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে গিয়ে তো গুলি করতে পারে না। সীমান্তে বিএসএফ এর গুলি খেয়ে মারা যায়। আমাদেরকে ইন্নালিল্লাহ পড়তে হয়। নিজের দেশের নিরস্ত্র জনগণের উপরে কিভাবে গুলি চালানো ওরা? ওনাদের তো লজ্জা লাগা উচিত। এই বেনজির আহমেদ, এই আজিজ আহমেদ তাদের কি মনে করেন বিচার হবে না? অবশ্যই বিচার হবে। তারা বলেন, টেলিভিশনে যেয়ে বলেন যে এত যদি মারা যেত তাদের আত্মীয়স্বজনরা কি এসে বলতো না যে আমার ভাই মারা গেছে, বোন মারা গেছে? মনির ভাই কারো কি মাথার ঘাড়ের মধ্যে কটা মাথা আছে? তারা যে বলবে যে আমার ভাই মারা গেছে, আমার ভাই ওখানে ছিল, তাদেরকে দেশদ্রোহী, দেশের অস্থিতিশীল সৃষ্টি করার জন্য তাদের ফ্যামিলিকে পর্যন্ত জেলে দেবে বা গুম করবে। এই ভয়ে তো কেউ যাবে না। কেউ যায় না।